আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পর্শক অবিলম্ব। স্পর্শক অবিলম্ব তোমাদের 5 নম্বরের আসে। তো যদি উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার দেখি, দেখতে পাচ্ছ যে এখানে এখান থেকে দুটো করতে হয়। এটা লং কোশ্চেনের দাগ, তিনের তিনের 1-2 পড়ে। তো রৈখিক প্রোগ্রামিং একটা করতে হয়। এখান থেকে 4টে দেওয়া আছে, দুটো করতে হবে তোমাদেরকে। তাদের মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে স্পর্শক অবিলম্ব। স্পর্শক পড়েছে, দেখেছো তো এই এখানে। আর তোমাদের চরমোবম থেকে একটা আসে, আর অবকল সমীকরণও দিতে পারে, বা অনেক সময় ক্ষেত্রফল থেকে আসে। ক্ষেত্রফল এবছর 4 মার্কের অঙ্ক হিসেবে দিয়েছে। এই যে এখানে ক্ষেত্রফল এখানে 4 মার্কে দিয়ে দিয়েছে। তাই নম্বরের ইম্পর্টেন্স থেকে দেখতে গেলে এখানে 5 নম্বর তোমাদের আসে। শর্ট কোশ্চেন খুব রেয়ার আসেই না বলতে গেলে। এই জন্য আমরা সব মেন ফোকাস আমাদের থাকবে লং কোশ্চেনের উপর, আমাদের মেন ফোকাস থাকবে। স্পর্শক অবিলম্বের ক্ষেত্রে আমরা পড়ার ক্ষেত্রে প্রথমে দেখে নেব যে স্পর্শক অবিলম্ব কী জিনিস। আর তোমরা বক্ররেখা সম্পর্কে জেনে এসছো, যে কোনো তোমরা বৃত্ত সম্পর্কে জেনেছো, তোমরা অধিবৃত্ত সম্পর্কে জেনেছো ক্লাস 11-এ। তারপর উপবৃত্ত সম্পর্কে জেনেছো, তারপর পরাবৃত্ত সম্পর্কে জেনেছো, বিভিন্ন টাইপের পরাবৃত্ত সম্পর্কে জেনেছো। এই সমস্ত বক্ররেখার ক্ষেত্রে কোনো একটা সরলরেখা যদি দুটো বিন্দুতে ছেদ করে তাহলে কি হতো, এটা জ্যা হয়ে যেত। আমরা জানতাম যে জ্যা হয়ে যেত, এর ক্ষেত্রে জ্যা হয়ে যেত, এদের ক্ষেত্রেও জ্যা হয়ে যেত, এদের ক্ষেত্রেও জ্যা হয়ে যেত, এদের ক্ষেত্রেও জ্যা হয়ে যেত। কিন্তু যদি একটি বিন্দুতে স্পর্শ করে, একটি বিন্দুতে কখনো ছেদও হতে পারে আর স্পর্শও হতে পারে। কিন্তু যদি আমি এই জ্যাটাকে ক্রমাগত সরাতে থাকি তাহলে একটা সময় পর এটি একটি বিন্দুতে স্পর্শ করবে। এটাও যদি সরাতে থাকি একটি বিন্দুতে স্পর্শ করবে। তাহলে এটাকেও যদি সরাতে থাকি আমরা, তাহলে একটি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এটাকেও যদি আমি সরাতে থাকি একটি বিন্দুতে স্পর্শ করছি। তাহলে এই একটি বিন্দুতে যে স্পর্শ করছে, তাহলে এখানেই উৎপন্ন হবে স্পর্শক। তাহলে এখানে তাহলে কি বুঝতে পারলে, এই যে একটি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই বিন্দুতে কি উৎপন্ন হলো, স্পর্শক উৎপন্ন হলো। এবার এই স্পর্শকের উপর অঙ্কিত লম্বই হবে অবিলম্ব। তাহলে এই স্পর্শ যদি একটা বৃত্ত বা বক্ররেখা ধরি, এই বক্ররেখা যে বিন্দুতে স্পর্শ করেছে ওই স্পর্শ বিন্দুর উপর অঙ্কিত লম্বই হবে অভিলম্ব। তাহলে একে আমরা অভিলম্ব বলবো, আর এটাকে বলবো স্পর্শক। আর এদের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই কনসেপ্টটাকে মনে রাখতে হবে। এবার যদি আমরা এই সিমেট্রিক ছবি বাদ দিয়ে যদি এমন ছবিগুলো ভাবি যেগুলো বক্ররেখার সম্পর্কে আমরা কিছুই জানি না, সেরকম টাইপের বক্ররেখার কথা ভাবি। এরকম ধরো বক্ররেখা আছে, জানি না সে কতটুকু, একটা ইন্টারভালের মধ্যে এখান থেকে এখানের মধ্যে আমরা মোটামুটি বক্ররেখার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে যা জানি সেটাই। এবার এই বিন্দুতে অঙ্কিত একটি বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে তাকে বলা হচ্ছে স্পর্শক। এই বিন্দুটাকে আমরা বলবো স্পর্শ বিন্দু। তাহলে একে আমরা সবসময় x1 y1 বলবো। বিশেষ করে অঙ্কে আমাদের যে সৌরেন্দ্রদের বই আছে, ওই বইতে অঙ্কের ক্ষেত্রে আমরা স্পর্শ বিন্দু বলতে x1 y1কে ধরব। এবার এই বিন্দুতে অঙ্কিত লম্বই হবে স্পর্শকের অবিলম্ব বলা হবে, অবিলম্ব হবে, একে বলা হবে অভিলম্ব। তাহলে এই গেল ব্যাপার। তাহলে স্পর্শক অবিলম্ব ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, যে এই যে একটি বিন্দুতে স্পর্শ করেছে যে সরল রেখা তাকে স্পর্শক বলবো, ওই স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বই হবে অভিলম্ব।
এরপর নেক্সট যে বিষয় আমরা আলোচনা করছি, এরপর আমরা আসছি প্রবণতা। প্রবণতা কি জিনিস? কোনো একটা বক্ররেখা আছে, ওই রেখা যে বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শবিন্দু x1 y1, এখানে স্পর্শ করেছে, এখানে থিটা কোণ উৎপন্ন করেছে। এই স্পর্শবিন্দুতে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে। যদি স্পর্শকটাকে বর্ধিত করা হয় তাহলে একটা অক্ষকে একটি বিন্দুতে ছেদ করবে, একটা কোণ উৎপন্ন করবে। একে তাহলে কি বলা হতো? আমরা 11-এ শিখেছিলাম নতিকোণ। এবার প্রবণতা এম এর মান কত হবে? ট্যান থিটা বলা হবে। একে বলা হবে প্রবণতা, গ্রেডিয়েন্ট বলা হবে। একে বলা হবে কি? গ্রেডিয়েন্ট বা প্রবণতা বলা হবে। এবার এর ক্ষেত্রে আমরা সরলরেখা কি করে গঠন করব সেটা একটু দেখে নাও। এর ক্ষেত্রে সরলরেখা আমরা কিভাবে গঠন করব? এই সরলরেখা গঠন করার জন্য, একটা সরলরেখা গঠন করার জন্য দুটো জিনিস চাই। একটা হচ্ছে প্রবণতা আর একটা হচ্ছে বিন্দু। তার মানে সরলরেখা সমীকরণ হবে y মাইনাস y1 m x মাইনাস x1। এটা আমরা বিন্দু প্রবণতা আকার হিসেবে চিনি ক্লাস 11 থেকে। বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকার হিসেবে এগুলো আমরা পরিচিত। কিন্তু এই সরলরেখাকে আমরা কলনবিদ্যার যে সরলরেখার সমীকরণ আছে তাতে কনভার্ট করব। তাহলে দেখি কিভাবে হচ্ছে। তাহলে কিভাবে আসছে আমরা দেখব। দেখো, এর ক্ষেত্রে আমাদের যে কলনবিদ্যার সাহায্যে যে স্পর্শকের সমীকরণ আসবে, সেই স্পর্শকের সমীকরণকে আমরা কি করে ভাববো। ধরো এই যে বক্ররেখা আছে, এটা তার স্পর্শক হচ্ছে। এই স্পর্শকের ক্ষেত্রে আমরা বলছি থিটা। থিটাকে আমরা কনভার্ট করে এখানে নতিকোণ হচ্ছে প্রবণতা। তাহলে কি আসছে? প্রবণতা আসছে এম সমান ট্যান থিটা। এবার এই বিন্দু হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে এই ট্যান থিটাকে, এই যে আমরা অন্তর্কলেজে ব্যাখ্যায় পরবর্তী চ্যাপ্টারগুলোতে শিখব যে এই প্রবণতার মান ডিওয়াই ডিএক্স। এখন শুধু এটাকে মনে রাখো যে প্রবণতা এম সমান ডিওয়াই ডিএক্স। অ্যাট দি পয়েন্ট, এই যে পয়েন্টে ডিওয়াই ডিএক্স একটা চলরাশির মতো। তাই এখানে x1 y1 বসালে x1 y1 একটা ধ্রুবক সংখ্যা, যেরকম 2 3, ধরো 2 3, এই 2 3 4 5 6 7 এরকম অজস্র বিন্দু আছে, তাকে বোঝানোর জন্য x1 y1 ব্যবহার করা হয় এখানে। যখনই এই বিন্দুর মানটা বসিয়ে দিচ্ছি তখনই এটার একটা স্কেলার মান পাওয়া যাচ্ছে, একটা মান পাওয়া যাচ্ছে। তখন আমরা স্পর্শকের সমীকরণ পাবো কি? স্পর্শকের সমীকরণ তাহলে কি হচ্ছে? y মাইনাস y1 ট্যান থিটা, যেখানে আমরা এখানে লিখব ডিওয়াই ডিএক্স প্রবণতা অ্যাট দি পয়েন্ট x1 y1 x মাইনাস x1। এটা ছিল স্পর্শকের সমীকরণ। এবার এই স্পর্শকের পর অঙ্কিত লম্বকে বলা হবে অভিলম্ব বা নর্মাল বলা হয় একে, নর্মাল। আর এটাকে বলা হবে ট্যানজেন্ট। এটাকে তাহলে ট্যানজেন্ট বলা হবে, একে নর্মাল বলা হবে। নর্মাল যেটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। তাহলে কি হবে? আমরা জানি দুটো সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে, তাহলে আমরা জানি কি দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর লম্ব হলে প্রবণতা দ্বয়ের গুণফল m1 m2 এর মান -1 হয়।
তাই সেই অর্থে অবিলম্বের প্রবণতা তাহলে কি হবে, স্পর্শকের প্রবণতা যদি এটা হয়, স্পর্শকের প্রবণতা যদি ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট, এটা জাস্ট একটা নোটেশন, মানে এটাকে সূত্র বা অন্য কোনো জিনিস হিসেবে ভেবে নেবে না, এটা জাস্ট একটা নোটেশন সিস্টেম। অবিলম্বে তাহলে প্রবণতা কি হবে, অবিলম্বের প্রবণতা তাহলে m2 ইকুয়ালস টু -1/m1 এখানে হতো, ঠিক এখানেও তাই হবে। অবিলম্বের প্রবণতা সমান -1/dy dx at the point x1 y1, তার মানে -dx dy at the point x1 y1, এটা ছিল অবিলম্বের প্রবণতা। এবার এই অবিলম্বের সমীকরণ তাহলে কি হবে আমরা লিখে ফেলি। অবিলম্বের সমীকরণ তাহলে হবে y মাইনাস y1 মাইনাস dx dy at the point x1 y1 x মাইনাস x1 হয়েছে। তাহলে এর ছিল অবিলম্বের সমীকরণ। তাহলে আমরা এখানে দুটো সূত্র জানতে পারলাম, এটা একটা সূত্র অবিলম্বের সমীকরণের সূত্র, আর শিখলাম স্পর্শকের সমীকরণের সূত্র। দুটো সূত্র আমরা শিখলাম এখানে, আর এখানে দুটো সূত্র শিখলাম, এটা আমাদের কাজে লাগবে। এছাড়াও আমরা বিভিন্ন টাইপের যে বক্ররেখা শিখেছি, ওদের স্পর্শকের সমীকরণ শর্টে কি করে বের করতে হয় সেটা শিখব। প্রথমে আসি বৃত্তের স্পর্শকের সমীকরণ। কি করে বের করব? প্রথমত এটাকে আমরা যে পদ্ধতিতে গতানুগতিক বৃত্তের সমীকরণ আগে নিয়ে বৃত্তের স্পর্শকের সমীকরণ কি করে বের করছি দেখো। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। মানে যে কোনো একটা বৃত্তের মানে এই ধরনের যে বৃত্ত আছে, এই বৃত্তের যার কেন্দ্র 0 0-তে আছে, এদের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এর ক্ষেত্রে আমরা অবকলন করে দিই, 2x প্লাস 2y dy dx equals to 0 or dy dx equals to minus x by y। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ কি পাচ্ছি দেখো। স্পর্শকের সমীকরণ হচ্ছে -y1 মাইনাস dy dx, মাইনাস হবে না, এটা প্লাস হবে, at the point x1 y1 x মাইনাস x1, বা y মাইনাস y1 যেটা লাগছে y মাইনাস y1 dy dx এর জায়গায় আমরা লিখব x1 y1 x মাইনাস x1। এবার এখানে এটা গুণ করে দিই, বা y1 y মাইনাস y1 স্কোয়ার মাইনাস x1 x প্লাস x1 স্কোয়ার, বা x1 x প্লাস y1 y ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবার x1 y1 যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কি আসছে, a স্কোয়ার। তাহলে x1 x প্লাস y1 y ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে বুঝতেই পারলে যে একটা বৃত্তের ক্ষেত্রে যেটা সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তার ক্ষেত্রে স্পর্শকের যে সমীকরণটা এলো সেটা x1 x প্লাস y1 y ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে x1 একটা ধ্রুবক সংখ্যা, এগুলো সব হচ্ছে ধ্রুবক সংখ্যা, y1টাও একটা ধ্রুবক সংখ্যা, এটাও একটা ধ্রুবক সংখ্যা, মানে ঠিক যেন এরকম 2x প্লাস 3y ইকুয়ালস টু এ স্কোয়ারের মতো। এখানে এক্স ওয়াইটা কি তাহলে চলরাশি, এটা মনে রাখতে হবে সবসময় আমাদেরকে, এই বিষয়টা যেন ক্লিয়ার থাকে যে x1কে যেন চলরাশি ভেবে না নিই। যাই হোক, এরপর আমরা শর্টে এর লোকে কি করে বের করতে হয় সেগুলো জেনে নেব। সবসময় মনে রাখবে স্কোয়ার টার্ম যদি থাকে তাহলে এক্স হবে
গুণফল আকারে লিখবে এবং যে কোনো একটাকে x1 করে দেবে। যদি ওয়াই স্কোয়ারও থাকে তাহলে এরকম করবে ওয়াই ওয়াই, তাহলে ওয়াই ওয়াই ওয়ান, সংক্ষেপে করার পদ্ধতি এগুলো। এবার ধরো যোগ হিসাবে আছে 2x, তাহলে এখানে করবে x প্লাস এক্স, এখান থেকে x প্লাস x1, এইভাবে করবে। বুঝতে না পারলে পরের জিনিসটা আমি করে দেখাচ্ছি, তখন ভালো করে বুঝতে পারবে। হয়তো এটা তোমাদের বোঝা নাও হতে পারে, আমি পরের কিছু কিছু জিনিস দিয়ে বোঝাচ্ছি। যেরকম এই বৃত্তের ক্ষেত্রেই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স এক্স ওয়াই ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল স্পর্শকের সমীকরণ, সংক্ষেপে বের করানো, এখান থেকে এটা বের করানোর পদ্ধতি। এরপর আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দেখে নিই। 2 নম্বরে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আমরা এটা ক্লাস 11-এ শিখেছিলাম। তাহলে এদের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে দেখি, এই ফর্মুলাগুলো, এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এর মতোই খানিকটা হবে। স্পর্শক তাহলে হবে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এক্স ওয়ান, এই যে এখানে 2x এর জায়গায় লিখেছি, দেখো বের করেছি। ঠিক ওয়াই ওয়াই 2yও যদি থাকে তাহলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান এখানে হবে, এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস প্লাস সি ইকুয়ালস টু 0, এটা আসছে। তাহলে স্পর্শকের সমীকরণ ইজিলি তোমরা আইডিয়া করে নিতে পারবে, কিন্তু এগুলোকে কলনবিদ্যার সাহায্যে বের করে 5 মার্কের অঙ্কে দেখাতে হবে, না হলে নম্বর কাটা যাবে। বুঝতে পেরেছ যে এগুলো সংক্ষেপে করে দেওয়া, জাস্ট আইডিয়া করে স্পর্শক কী আসতে পারে সেটাকে অনুমান করার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, কিন্তু এটা পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট করে দিয়ে আসবে না, ডাইরেক্ট বের করবে না, কারণ কলনবিদ্যার সাহায্যে স্পর্শক বের করতে বলে। তোমরা যদি প্রশ্নপত্র আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতেই পারবে। এখানে বলেনি হয়তো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, জাস্ট অধিবৃত্তের সমীকরণ, স্পর্শক এক্স অক্ষের একটি অধিবৃত্তের উপর অবস্থিত অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা হয়তো বলেনি, কিন্তু এটা তবুও একটা স্পর্শকের একটা নতুন অঙ্ক দিয়েছে। আমি যদি বই থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো বলেছে বলেই দিয়েছে এখানে, এই যে কলনবিদ্যার প্রয়োগে দেখাও যে এলএক্স প্লাস এমওয়াই প্লাস এন, এই যে বৃত্তের স্পর্শক করবে তার সমীকরণ, তাহলে বলে দিয়েছে কলনবিদ্যা প্রয়োগ করে। যখন কলনবিদ্যা প্রয়োগ করে বলবে তখন এই যে জিনিসটা আমি করলাম আগে, এই যে ডেরিভেটিভ করে তারপর কলনবিদ্যা মানে ডিওয়াই ডিএক্সের সাহায্যে স্পর্শক বের করে এই পোর্শনটা করতে হবে, এটার উপর 2 নম্বর শুধু থাকে। সুতরাং এগুলোকে একটু গুরুত্ব দেবে, আমি পরে অঙ্ক করার সময় বলে দেবো আবার একবার। এখন শুধু স্পর্শকের সমীকরণ শর্টে কী করে বের করতে হয় সেটা শুধু জেনে রাখো। তাহলে এটা দেখলে এটা প্লাস সি প্লাস সি লিখেছি, এটা এটা ঘেটে গেছে, প্লাস সি ইকুয়ালস টু 0। এরপর দেখো নেক্সট দেখো, এবার উপবৃত্তের ক্ষেত্রে দেখো, উপবৃত্ত অধিবৃত্ত যে কোনো একটা, আমি 3 নম্বর উপবৃত্তটাই দেখিয়ে দিই। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা বলা আছে। এরপর এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেখতে পেলে যে এক্স স্কোয়ার থাকলে তো আমি বারবার বলেছি যে এক্স এক্স ওয়ান হবে, এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এর স্পর্শক হয়ে গেল কি, স্পর্শক হলো, এর স্পর্শকের সমীকরণ হলো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হলো ইকুয়ালস টু 1। এবার আমি যদি পরাবৃত্তর কথা বলি,
পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, ইকুয়ালস টু 1, সেই একই x1 বাই এ স্কোয়ার মাইনাস y1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার থাকলে x1 করবে, ওয়াই স্কোয়ার থাকলে y1 করবেন। এরপর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এর ক্ষেত্রে আমি বলেছি ওয়াই এখানে 2a নিয়ে নাও, তাহলে x প্লাস এক্স, তাহলে এদের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ তাহলে হয়ে গেল কত, y ইন্টু y1 2a x প্লাস x1। তাহলে এর ক্ষেত্রে সহজেই দেখো x1 y1 একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এগুলো হয়ে গেল স্পর্শকের সমীকরণ। তাহলে এইভাবে বিভিন্ন স্পর্শকের সমীকরণ তোমরা বের করতে পারবে। আরও একটা যদি দেখো, ধরো দেওয়া থাকলো যে এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রে স্পর্শক কি করে বের করব, তাহলে 2 দিয়ে দাও, 2xy ইকুয়ালস টু এ স্কোয়ার xy ইকুয়ালস টু 2a স্কোয়ার, তাহলে x1y প্লাস y1x ইকুয়ালস টু 2a স্কোয়ার। আর তোমরা তো জানো যে সবসময় সরলরেখা একঘাতের সমীকরণ হয়, তোমরা সাধারণ সমীকরণে শিখে এসছো ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সবসময় একঘাতযুক্ত একটা রাশিমালা হয়। তাহলে এই যে রাশিমালাটা পাওয়া যাবে সবসময় একঘাতযুক্ত হবে, এগুলো তো একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তার মানে বুঝতেই পারছো যে এক্স ওয়াই যে আছে এটা মিলে একটা সরলরেখা সমীকরণ গঠন করেছে। এবার আমরা অন্য একটার ক্ষেত্রে দেখে নিই, যে ধরো দেওয়া থাকলো x³ প্লাস y³ ইকুয়ালস টু 3x ধরো দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রে কি ধরনের স্পর্শকের সমীকরণ কি করে বের করব, তাহলে বলেছি x² y² ইকুয়ালস টু এখানে 3/2x প্লাস এক্স করে দাও, তাহলে এখানে 2xটা দরকার ছিল, 2x প্লাস এক্স, তাহলে এখানে x² y1² ইকুয়ালস টু 3/2x প্লাস x1। যে কোনো স্পর্শক বের করানো যাবে। সবসময় মনে রাখবে যে সরলরেখা সমীকরণ সবসময় এক ঘাতযুক্ত রাশিমালা হয়, এর যে x এর ঘাত 1 y এর ঘাত 1, সরলরেখা সবসময় এক ঘাতের হয়। এরকম যদি সরলরেখা হয় তাহলে সবসময় এর সমীকরণ x প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0 হয়। যদি সরলরেখার উপর ঘাত বাড়তে থাকে তাহলে ওটা বাঁকতে শুরু করে দেয়। তোমরা অবশ্যই জানো এটা একটা অধিবৃত্ত সমীকরণকে প্রকাশ করছে, বা ওয়াই স্কোয়ারে যদি হয়ে যায় তাহলে এটা বৃত্ত হয়ে যাচ্ছে, তাই না? সবসময় চলরাশির উপর যদি ঘাত বাড়তে থাকে ওই সরলরেখা বাঁকতে শুরু করে দেয়, এটা মনে রাখবে। একঘাতযুক্ত রাশিমালা সবসময় সরলরেখাকেই প্রকাশ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমীকরণের ব্যাপারে বুঝতে পেরেছো। এবার আমি একটা অঙ্ক করার মাধ্যমে তোমাদেরকে বিষয়বস্তুটা আরও ভালো করে বোঝাবো। এই 12-র একের দাগের অঙ্কটাই করছি। দেখো এই 12-র তোমাদের বইতে বিভিন্ন দাগ থাকতে পারে। কলনবিদ্যা প্রয়োগে lx প্লাস my প্লাস n সরলরেখা, এই যে সমীকরণটা ফার্স্টে দেওয়া আছে, এই সমীকরণটাকে আমি, এই যে অঙ্কটা দেওয়া আছে এটা আমি আলোচনা করে দিচ্ছি। খুব সহজ অঙ্ক। দেখো 12-র একের দাগ, হ্যাঁ তোমরা যেটা করবে এখান থেকে শুধু তো 5 নম্বর আসে, সুতরাং এই যে এখান থেকে শুধু 5 নম্বরের অঙ্কগুলো তোমরা করবে, 5 মার্কের অঙ্কগুলো করবে, এখান থেকে স্টার্ট করবে। আমি স্কুলে নোটস দিয়েছি, তোমরা সেখান থেকে, আমি এখানে অঙ্ক কয়েকটা বুঝিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটসটা কালেক্ট করে নেবে, তাহলে তাড়াতাড়ি আমাদের সিলেবাসটা শেষ হবে। এখানে 12-র একের দাগ থেকে তোমরা করবে, আমি সেখানে করে দিয়েছি যে কত থেকে করতে হবে। 12-র একের দাগ থেকে দেখো, তাহলে এখানে সমীকরণ দেওয়া আছে x² প্লাস y² ইকুয়ালস টু a স্কোয়ার। এবার এটা হচ্ছে 1 নম্বর, আর একটা হচ্ছে lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নম্বর। স্পর্শকে সমীকরণ এটা দেওয়া আছে, এটা স্পর্শক আর এটা তার বৃত্তের সমীকরণ, মানে এটা এরকম ধরনের একটা, এটা যা হয়ে গেল স্পর্শক বলতে এরকম টাইপের একটা জিনিস, এটা না, এটা স্পর্শক এইরকম টাইপের, এটা 2 আর এটা 1। তাহলে এর ক্ষেত্রে কিভাবে আমি অঙ্কগুলো করব,
এক নংয়ের তাহলে আমরা জানি এর স্পর্শকের সমীকরণ কি হবে, সংক্ষেপে জেনে নাও, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা আমরা জেনে গেছি, কিন্তু এই অঙ্কগুলো করব কিভাবে? তাহলে দেখো, প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এক নংয়ের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, অবকলন করে পাই। তাহলে কি আসছে, 2x প্লাস 2y dy dx ইকুয়ালস টু 0, বা dy dx ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই। এটা হয়ে গেল স্পর্শকের প্রবণতা, বেরিয়ে গেল x1 y1 বিন্দুতে। ধরি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ তাহলে কি হবে, y মাইনাস y1 dy dx at the point x1 y1 x minus x1, বা y minus y1 minus x1 y1। এই অংশটা করতে হবে, কলন বিদ্যার সাহায্যে বলেছে, মানে ডেরিভেটিভ করে প্রবণতা বের করবে, দিয়ে স্পর্শকের সমীকরণ বের করে দেখিয়ে দিতে হবে। এটা জাস্ট একটা গেস করা যে এর স্পর্শকের সমীকরণ কি আসতে পারে, এই জন্য এটা শেখানো। এটা মানে ডাইরেক্ট না যে তুমি এটা ডাইরেক্ট বসিয়ে অঙ্ক করে দেবে। অঙ্ক করে দিলে তাহলে 5 নম্বরের মধ্যে 3 দেবে, 2 নম্বর দেবে না, এটা মনে থাকে যেন। x মাইনাস x1 এই অংশটা করতেই হবে। এবার নেক্সট দেখো, y মাইনাস y1 যেটা হয়েছিল, তারপর y1টা এখানে গুণ হলো, বা y1 y মাইনাস y1 মাইনাস x1 x মাইনাস x1, বা y1 y মাইনাস y1 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস x1 x প্লাস x1 স্কোয়ার, বা এটাকে পাশে যদি নিয়ে চলে আসি, x1 x y1 y ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। কী করে পেলাম, যেহেতু x1 y1 বিন্দু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ারের উপর অবস্থিত, তার কারণ হচ্ছে এটা তো আমি স্পর্শবিন্দু ধরেছিলাম। মনে করো এই যে ধরো বৃত্তের ক্ষেত্রে এখানে স্পর্শক x1 y1, আর এই বিন্দুটা বৃত্তের উপরেও অবস্থিত, তাই এরকম লেখা হলো। এই জন্য x1 y1 বিন্দুটা এটাকে বৃত্তটাকেও সিদ্ধ করবে, তাই এটা লেখা হলো। তাহলে এবার পুরো জেনারেল ফর্মুলায় চলে এলো আমাদের, যে স্পর্শকের সমীকরণটা চলে এলো, বা x1 x প্লাস y1 y মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে 3 নম্বর দিয়ে দাও, 3 নম্বর। তাহলে দেখতেই পাচ্ছ যে আগের যে ফর্ম ছিল একের দাগ 2 এর দাগে যে ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু এটা, এবার কম্পারিজন হবে এটার সঙ্গে, কারণ এটাও একটা স্পর্শক ছিল, 2 নম্বরকেই স্পর্শক বলেছিলাম, এটার সঙ্গে কম্পারিজন হবে 3-এরটা। তাহলে আমরা বলতে পারি যে 3, এখানে বলা হচ্ছিল 2 ও 3 অভিন্ন হলে 2 নং ও 3 নং অভিন্ন হলে তাহলে কি হবে, আমরা লিখতে পারি x1 y1 মাইনাস a স্কোয়ার, আর এখানে lmn বুঝতেই পারছো যে lmn কে বসিয়ে দেওয়া হলো। এবার x1 y1টাকে বসিয়ে দিবে, তো বের করে নেবে।
x1 by l equals to minus a square by n, y1 by m equals to minus a square by n, বা x1 সমান মাইনাস a স্কোয়ার l বাই n, y1 সমান মাইনাস a স্কোয়ার m বাই n। যেহেতু x1 y1 বিন্দু, x1 y1 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, অতএব x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, বা a টু দি পাওয়ার 4 l স্কোয়ার n স্কোয়ার, a টু দি পাওয়ার 4 m স্কোয়ার n স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, বা a টু দি পাওয়ার 4 কে কমন নেওয়া হলো l স্কোয়ার প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, বা a স্কোয়ার l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার। a স্কোয়ারকে কেটে দিলাম, দেখো আমাদের কন্ডিশনটা বেরিয়ে গেল। এখানে এটাই জানতে চেয়েছিল যে এক্স স্কোয়ার বৃত্তে স্পর্শ করবে যদি এটা হয়, তো তাহলে এই জিনিসটাকে প্রমাণ করা ছিল আমাদের উদ্দেশ্য। তাহলে আমি প্রথম থেকে আরেকবার অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম থেকে বৃত্তের সমীকরণ একটা দেওয়া থাকবে, ওই বৃত্তের সমীকরণ থেকে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, ওই স্পর্শকের সমীকরণ থেকে ওই বৃত্তের সমীকরণ থেকে কলনবিদ্যার সাহায্যে স্পর্শকের সমীকরণ এটাকে গেস করে বের করে নিতে হবে, এরকম যেন রেজাল্ট আসে, তাহলে অঙ্ক সঠিকভাবে বেরোবে। তাহলে এখানে স্পর্শকের সমীকরণ আমরা এই সূত্রটা এক্ষুনি শিখলাম, এই সূত্রে আমাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এরকম কিছু একটা সমীকরণের স্ট্রাকচার পাবে। অবশ্যই এটাকে সাধারণ সমীকরণটাকে ব্যবহার করতে হবে, বৃত্তের সমীকরণটাকে দিয়ে এখানে একটা সমীকরণ পেলে স্পর্শকের সমীকরণ। এবার একদিকে করে নিবে, কারণ আমাদের সমীকরণ lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 একদিকে সব ছিল, একদিকে সব রাশিমালাটা ছিল, তাই এখানেও সব রাশিমালাটা একদিকে করে নিবে। সমান চিহ্নের পাশে এলে এবার প্লাস মাইনাসের প্রবলেম হবে, তাই এর সঙ্গে এটা তুলনা করলাম। দেখো, তুলনা বলতে অভিন্ন হওয়ার জন্য আমরা জানি যে দুটো সরলরেখা অভিন্ন হলে তাদের সমস্ত সহগগুলোর দ্বিগুণুপাতগুলো সমান হয়। তাহলে আমরা x1 বাই l, y1 বাই m, তারপর মাইনাস a স্কোয়ার বাই n এরকম একটা সমীকরণ পেলাম। সেখান থেকে x1 y1 এর মান বের করে নেবে। বের করে নেওয়ার পর বৃত্তের সমীকরণে তো জানো এটা সিদ্ধ করবে, সেখানে এই কন্ডিশনটা আবার বসিয়ে দিবে। বসিয়ে দিলে কন্ডিশন আমাদের যেটা জানতে চেয়েছে ওটা চলে আসবে।